সংবাদ মাধ্যম বিবিসির এক সাক্ষাৎকারে উপস্থাপিকা প্রশ্ন করেছিলেন, কোনো কিছু কি আপনাকে থামাতে পারে? প্রত্যুত্তরে হালকা হাসিমাখা মুখে তিনি উত্তর দিয়েছিলেন, শুধু মৃত্যু। তিনি আর কেউ নন, বলছি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কথা। খুব অল্প বয়সে হয়ে ওঠেন বিশ্বের সীমাহীন ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজন। সৌদির বর্তমান এই ক্রাউন প্রিন্সের দেশটির সেনাবাহিনী, অভ্যন্তরীণ রাজনীতি, সিকিউরিটি, অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে দিন দিন প্রভাব বেড়েই চলেছে। বলা হয়ে থাকে সালমান এতটাই পাওয়ারফুল যে সৌদি আরবের ইতিহাসে তার মতো দ্বিতীয় জন খুঁজে পাওয়া কঠিন। তবে তার এতটা ক্ষমতাধর এবং ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনের গল্প হয়তো অনেকেরই জানা নেই। সৌদি আরবের প্রথম বাদশাহ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ ৪২ জন পুত্র সন্তানের জন্ম দেন। ঐতিহ্যগতভাবে এই ছেলেরাই পরপর মসনদে বসতেন। ২০১১ এবং ২০১২ সালে তাদের দুজন হঠাৎ মারা গেলে উত্তরাধিকারের সারিতে উন্নীত করা হয়। রাশিয়ার ক্রেমলিনে কে কার পরে ক্ষমতায় আসতে পারেন সেই দিকে যেমন পশ্চিমা গোয়েন্দারা তীক্ষ্ণ নজর রাখেন, ঠিক সেইভাবেই সৌদি মসনদে কে কার পরে বসতে পারেন সেটাও ক্রমশ তাদের আগ্রহের বিষয় হয়ে ওঠে। এই পর্যায়ে এতটাই তরুণ এবং অপরিচিত ছিলেন যে তিনি তাদের নজরেই ছিলেন না। তিনি তুলনামূলকভাবে কিছুটা আড়ালেই বেড়ে উঠেছেন, কারণ তিনি ক্ষমতায় আসীন হবেন এটা কারো চিন্তা ভাবনার মধ্যেই ছিল না। ক্রাউন প্রিন্স এমন এক প্রাসাদে বেড়ে ওঠেন যেখানে খারাপ আচরণের বিরুদ্ধে কোনো শাস্তি ব্যবস্থা ছিল না, থাকলেও তা খুবই নগণ্য। তিনি যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সেটির প্রভাব সম্পর্কে চিন্তা করেন না এবং চিন্তা ছাড়াই সিদ্ধান্ত নিয়ে নেন। প্রাসাদের এমন পরিবেশ তার কুখ্যাত অভ্যাসগুলোর পেছনে ব্যাখ্যা দাঁড় করাতে সাহায্য করতে পারে। যুবরাজ তার কিশোর বয়সে রিয়াদের সর্বপ্রথম কুখ্যাতি অর্জন করেছিলেন, যখন তাকে আবু রাসাসা বা বুলেট বাবা নাম দেয়া হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি এক বিচারককে ডাকে একটি বুলেট পাঠিয়েছিলেন। ওই বিচারক রাজ পরিবারের সম্পত্তির বিরোধে অগ্রাহ্য করেছিলেন। তার নির্মমতা এভাবেই সেই কিশোর বয়সেই প্রকাশ পেয়েছিল। তাকে কেউ ছাড়িয়ে যাবে এটি তিনি পছন্দ করতেন না, কিন্তু এর মানে এটাও বোঝায় যে তিনি সৌদি আরবে এমন সব পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন যা অন্য কোনো সৌদি নেতা করতে পারেননি। সবচেয়ে গ্রহণযোগ্য পরিবর্তনের মধ্যে একটি হল তিনি বিদেশি মসজিদ এবং ধর্মীয় স্কুলগুলোতে সৌদি অর্থায়ন বন্ধ করে দেন, যে প্রতিষ্ঠানগুলো ইসলামী জিহাদিবাদের প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছিল। এই পদক্ষেপ পশ্চিমা দেশগুলোর নিরাপত্তায় বিশাল সুবিধা বয়ে আনে। পশ্চিমা কূটনীতিকদের ধারণা ক্রাউন প্রিন্সের বাবা অনেক বছর ধরে ধীরে ধীরে বাড়তে থাকা ভাস্কুলার ডিমনেশিয়া তথা ধীরে ধীরে সব ভুলে যাওয়ার রোগে ভুগছিলেন এবং তিনি যে কোনো সাহায্যের জন্য তার ছেলে মুখাপেক্ষী ছিলেন। বেশ কয়েকজন কূটনীতিক তার বাবার সাথে তাদের বৈঠকের অভিজ্ঞতার কথা বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনায় সামনে এনেছেন। যুবরাজ একটি আইপ্যাডে নোট লিখতেন, তারপর সেগুলো তার বাবার আইপ্যাডে পাঠাতেন। তিনি পরবর্তীতে কি বলবেন সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য এই কাজটি করতেন তিনি। যুবরাজ দৃশ্যত তার বাবার বাদশাহ হওয়ার জন্য এতটাই অধৈর্য ছিলেন যে ২০১৪ সালে তিনি তার চাচা তৎকালীন সম্রাট আবদুল্লাহকে রাশিয়া থেকে প্রাপ্ত একটি বিষযুক্ত আংটি দিয়ে হত্যা করার পরামর্শ দিয়েছিলেন। এ নিয়ে সাবেক এক শীর্ষ কর্মকর্তা বলেন, তিনি একটি গোপনে রেকর্ড করা নজরদারি ভিডিও দেখেছেন যেখানে বাদশাকে এই বিষ প্রয়োগের ব্যাপারে অভিপ্রায়ের কথা উঠে আসে, যার ফলে তাকে আদালত থেকে নিষিদ্ধ করা হয়। অনেকদিন রাজার সাথে তার হাত মেলানো পর্যন্ত নিষিদ্ধ ছিল। তবে প্রকৃতপক্ষে বাদশাহ আবদুল্লাহ স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন, যার ফলে ২০১৫ সালে তার ভাই সালমান সিংহাসনে আরোহণ করেন। মোহাম্মদ বিন সালমান প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পান এবং দায়িত্ব পাওয়ার পর তিনি যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে কোনো সময় নষ্ট করেননি। বাবার ওপর নিজের আধিপত্যই নয়, ইয়েমেনে স্থলসেনা পাঠাতে বাবা বাদশাহ সালমানের স্বাক্ষরও নকল করেন ক্রাউন প্রিন্স। বিবিসির দ্য কিংডম দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল প্রিন্স শিরোনামে একটি ডকুমেন্টারিতে এমন অভিযোগ করেন সাবেক সৌদি কর্মকর্তা সাদ আল জাবরি। তবে এটা ঠিক যে বর্তমান ক্রাউন প্রিন্স এখন পর্যন্ত তার দেশকে আধুনিকীকরণের অভিযানে নামা একজন ব্যক্তি, যেসব কাজ তার পূর্বসূরীরা কখনো করার সাহসও করেনি।